তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া জিনু পর্ব ৪১-এর প্রথমাংশ। খোলা আকাশের নিচে বসে আছে প্রণয়। গভীর রাত, আকাশটা যেন নিজেকে মেলে দিয়েছে এক প্রশান্তির চাদরের মতো। তার উপরে তারা ঝলমল করছে। কেউ নিঃশব্দে টুপটাপ নেমে আসছে দূর কোনো মহাকাশের অতল গহ্বর থেকে। চাঁদ নেই আজ, আছে শুধু তারা ভরা এক বিশাল নীল কালো বিস্তার। আর তার ঠিক নিচে বসে আছে প্রণয়। এক হাতে তার গিটার, অন্য হাতটা ছুঁয়ে আছে ঘাসের বুক। চারপাশে বিস্তৃত প্রান্তর, ঘাসে জমে থাকা শিশিরের ফোঁটা হালকা আলোয় চিকচিক করছে। গা ছমছমে এক শীতলতা ছড়িয়ে আছে পুরো পরিবেশে, যেন রাতের বুক থেকে উঠে আসা কোনো এক পুরনো বিষাদের গল্প, যেটা জানে কেবল এই হিমেল বাতাস আর প্রণয়ের গলা জড়িয়ে থাকা বিষণ্ণতা। তার পাশ দিয়ে একটা শুকনো পাতা উড়ে গিয়ে পড়ে গিটার বক্সের পাশে। দূরে কোথাও কোনো নাম না জানা পাখি ডেকে ওঠে, তারপর আবার থেমে যায়। পেছনে বিশাল এক বটগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন পাহারায় আছে প্রণয়ের নির্জনতা রক্ষা করতে। হিমেল বাতাসে প্রণয়ের চুল এলোমেলো হয়ে মুখে এসে পড়েছে। আবছা আলোয় তার ছায়াটা পড়েছে সামনের দিকে। আর চারপাশে যেন সময় থেমে আছে, কেবল হিমেল হাওয়া এসে তার গায়ের জামা, চুল, এমনকি গিটারের তারাও ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার। এক বুক বিষণ্ণ মনে বসে আছে প্রণয়। প্রণয়ের বুকটা যেন আজকাল একটু বেশি ভার হয়ে থাকে, ঠিক যেন কোনো অদৃশ্য পাথর চাপা পড়ে আছে তার ভেতরে। তারাকে দেখা হয় না আজ কতদিন হয়ে গেল। প্রণয়ের কাছে যেন মনে হচ্ছে এই কয়েকটা দিন যেন কত হাজার যুগের মতো। প্রতিটা সকাল শুরু হয় তার মুখ মনে করে, আর প্রতিটা রাত শেষ হয় তার নাম মুখে নিয়ে নিঃশব্দে ভেঙে পড়া এক দীর্ঘশ্বাসে। হাজার চেষ্টা করেও পারেনি তারার সাথে একটিবার কথা বলতে, তারার একটিবার দেখা পাওয়ার জন্য সে প্রতিটা দিন কলেজ যায়, কিন্তু তার ছোট্ট পরী যে দেখা পায় না সে। হাজার চেষ্টা করেও সে তার পরীর দেখা পায় না। সে জানে তারা তুর্যকে ভালোবাসে, এই সত্যিটা যে কতবার প্রণয় নিজেকে বলেছে তার হিসাব নেই। তবুও প্রতিবারই মনে হয় হয়তো সে ভুল, হয়তো তারার চোখে এখনো কোনো এক ক্ষীণ সম্ভাবনা রেখা আছে তার জন্য। দিন দিন তারার শূন্যতা যে তাকে কুরে কুরে খাচ্ছে, কারণ সে যে তারাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। সে জানে তার চাওয়াটা ভুল, যেভাবে গ্রীষ্মেকেও বৃষ্টিকে চায়, অথচ জানে আকাশে এক ফোঁটা মেঘও নেই, তেমনি তারাকেও তার পাওয়া হবে না। প্রণয় আকাশের পানে তাকিয়ে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, তারে দেখি না আজ কতদিন, যারে ভালোবাসিয়াছি সীমাহীন। কথাটা বলতে গিয়ে প্রণয়ের চোখের পানি চিকচিক করে ওঠে, যেন এই বুঝি চোখের অশ্রুগুলো গড়িয়ে পড়তে চাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। বুকের ভেতর কেমন অসহ্য এক যন্ত্রণা করছে। তার যেই ব্যথা সারানোর ওষুধ সে খুঁজে পাচ্ছে না, যেন এই ব্যথা তাকে তিলে তিলে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রণয় কিভাবে গিটারের দিকে তাকায়, গিটারটা কোলের উপর নিয়ে কিছু সময় চুপ থেকে গিটারে সুর তোলে, আকাশপানে তাকিয়ে গেয়ে ওঠে, তাকিয়ে আসমানের দিকে, সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি সে যে পাশে নাই। বিধাতা আমাকে বলো কোথায় গেলে তারে পাবো, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়াই। পিয়ারে পিয়ারে পিয়া, কেন দিলি আমায় ভাঙ্গিয়া, পিয়ারে পিয়ারে পিয়া, মন দিলি ভাঙ্গিয়া। গান শেষ হওয়ার পরেও কিছুক্ষণ গিটারের তারে ধরা প্রণয়ের আঙুলগুলো থমকে থাকে, যেন সুরটা এখনো তার বুকের ভেতর বাজছে। চোখ দুটো হঠাৎ ভারী হয়ে আসে, ঠোঁটের কোণ কাঁপতে শুরু করে মৃদু। কোনো এক অদৃশ্য পাহাড় যেন তার বুকের উপর চেপে বসেছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের পাতার কোণে জমে থাকা জলটুকু আর আটকাতে পারে না সে। ধীরে ধীরে তা গড়িয়ে পড়ে তার গাল বেয়ে, মুখটা নিঃশব্দে কেঁপে ওঠে। সে এক পলক এই আকাশের দিকে তাকিয়ে থাকে, এই সেই আকাশ যেখানে হাজারো তারার মেলা রয়েছে, কিন্তু তারার যে দেখা নেই। প্রণয়ের কণ্ঠে কোনো শব্দ নেই, তবু তার বুকের ভেতর থেকে যেন হাজারো চিৎকার উঠে আসতে। সে গিটারের উপর ঝুঁকে পড়ে, দুই হাতে মুখ চেপে ধরে, যেন কান্নাটা চেপে রাখতে চায়, কিন্তু হৃদয়ের ব্যথাটা যেন দম বন্ধ করে দেয়। চারপাশ নিস্তব্ধ, তারার শূন্যতা তাকে নিঃশেষ করে দিচ্ছে, আর সেই যন্ত্রণার কোনো ওষুধ নেই, নেই কোনো আশ্বাস। তারাকুঞ্জে বিয়ের সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আজ থেকে বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে গেছে। বাড়ির ডেকোরেশনের লুক হবে মোট তিনটে: মেহেন্দি প্রোগ্রামের থিম, হলুদ প্রোগ্রাম ও বিয়ের প্রোগ্রাম, আর সর্বশেষ রিসেপশন, যেটা তারাকুঞ্জে হবে না, সেটা হবে তাদের গ্রামের বাড়ি রাজশাহী পদ্মনগর জাহানারা মঞ্জিলে। যদি হামিদ খান বলেছিলেন রিসেপশনটা তারাকুঞ্জেই হোক, কিন্তু শাহেদ খান সেটা না করে দিয়েছেন। তিনি চান গ্রামে কোনো একটা প্রোগ্রাম করা হোক। যেহেতু মেহেন্দি হলুদ দুই প্রোগ্রাম এখানে হবে, সেই হিসেবে বিয়েটাও এখানে করানো হবে। যদিও শাহিদ খান চাইছিলেন বিয়েটা গ্রামের বাড়িতে হোক, কিন্তু এতে বেশ ঝামেলা হয়ে যায়। দুই জায়গায় করলে
তাই শেষমেশ তিনি সিলেক্ট করেন রিসেপশনটা না হয় তিনি জাহানারা মঞ্জিলেই করানো হোক। সেই হিসেবে কাজ শুরু করা হয়েছে। প্রথমে মেহেন্দি প্রোগ্রামের ডেকোরেশন করা শুরু হবে। মেহেন্দি প্রোগ্রামটা হলুদ প্রোগ্রামে 3 দিন আগে ফেলানো হয়েছে। কালকেই মেহেন্দি প্রোগ্রাম হবে ও সেটা শেষ হলে তার ফুল ডেকোরেশন খুলে আবার হলুদের থিম দেওয়া হবে। আর এই সমস্ত দায়িত্ব নিয়েছে তাজ আর তুর্য। কারণ বাড়ির বড় ছেলে বলতে তারা দুজনে। আকাশের কাছে এসব আশা করা নিহাত বোকামি ছাড়া আর কিছুই না। তাকে দায়িত্ব দেওয়া মানে আর বিয়ে করতে হবে না তৌহিদ খানের। দেখা যাবে সে আছে কিন্তু ডেকোরেশন করানোর খবর নেই। তাই সব দায়িত্ব দেওয়া হয়েছে তুর্যের কাঁধে। সাথে দেওয়া হয়েছে তাজকেও, যদি তার দায়িত্বটা আলাদা। সে দেখবে খাবার দাবারের বিষয়টা। তারাকুঞ্জে এখনও তাদের কোনো মেহমান আসেনি, আসবে আজ বিকালে আর রাতেও কিছু আসবে। মেহেন্দির প্রোগ্রামে সকলে বলতে গেলে এখন আর বেশি সময় নেই। বেশ ব্যস্ত সময় পার করছে তারা কুঞ্জের সকল মানুষজন। ড্রয়িং রুমে বাড়ির 2 কর্ত্রী ও তাহসান, জয়, আহিল, ফারদিন ও আকাশ তাদের সকলের মুখ কালো করে বসে আছে। মেজাজ বিগড়ে যাচ্ছে তাদের, চোখে মুখে তাদের বিরক্তি, আর পারছে না তারা। সেই কতক্ষণ যাবৎ বসে আছে ড্রয়িং রুমে, প্রায় 1 ঘন্টা হতে চলল, কিন্তু অপেক্ষার অবসান শেষ হবার নামই নেই। কি বিরক্তকর এই অবস্থায় তারা আটকে পড়ে আছেন। আজ বিয়ের সব কেনাকাটা করতে বের হবে। তারা কোনো কিছুই কেনা হয়ে ওঠেনি সময়ের কারণে। বিয়ের তো আর বেশি দিন নেই। আজকে কেনাকাটা না করলে পরে আরও ঝামেলায় পড়তে হবে তাদের। সেই সকাল 6টা থেকে রেডি হয়ে বসে আছে, এখন 7টা বাজতে চলল। একটারও আসার খবর নেই। ডাকতেই বলছে আর কয় মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এই বলে বলে 1 ঘন্টা পার করে দিয়েছে। শারমিন বেগম এবার বিরক্ত হয়ে রেগে চিল্লিয়ে বলে ওঠে, তোদের একটারও যাওয়ার প্রয়োজন নেই, তোরা থাক, আমরা গেলাম। শারমিন বেগমের কথা শেষ হতে দেরি, কিন্তু সবগুলো দৌড়ে বের হতে দেরি হয়নি। সকলে তারার উপর বের হয়েছে, কেউ কানে রিং পরতে পরতে, তো কেউ ওড়না নিতে নিতে, কেউ তো চুল ঠিক করতে করতে বের হয়েছে যেভাবে পারছে। সিঁড়ি দিয়ে সবগুলো মেয়ে একসাথে নামে। তিথি টপস ঠিক করতে করতে সে 32 পাটি দাঁত বের করে বলে ওঠে, আমাদের শেষ, চলো এবার মনি। সবগুলোকে দেখে রাগে ফুঁসতে থাকে শারমিন বেগম ও পিয়ন্তি বেগম। আকাশ বিরক্ত হয়ে বলে ওঠে, এই এত সাজগোজের কি আছে রে? আমরা মার্কেটে যাচ্ছি, তোদের বর আনতে যাচ্ছি না। আকাশের কথায় তারা তেতে বলে ওঠে, এই তোর তাতে কি রে ভাইয়া? আমরা যেখানে মন চায় সেখানে যাব। আমরা সেজেছি বলে তোর তাতে কি? তারার কথায় মেঘে হিসিয়ে বলে ওঠে, আরে বুঝতে পারছিস না, আমাদের মতো তো আর সাজতে পারে না, তাই ওর আমাদের দেখে হিংসে হচ্ছে। মেঘের কথায় আকাশ বলে মুখ ভেঙিয়ে বলে ওঠে, আমার এত ইচ্ছে নেই ময়দা মেরে সুন্দর হতে, বুঝিসনি? আমি এমনিতেই সুন্দর আর তোরা তো ময়দা সুন্দরী। আকাশের কথায় তাহসান, হাইল, জয় এরা জোরে জোরে হেসে ওঠে। আকাশের কথা শুনে সবগুলো মেয়ে একসাথে তেতে ওঠে ঝড়ের বেগে। সবগুলো ছুটে আসতে আসতে বলে ওঠে, এই কি বললি তুই? আমরা ময়দা সুন্দরী? আকাশ একসাথে এতগুলোর অ্যাটাকে ভয়ে গিয়ে শারমিন বেগমের পেছনে লুকিয়ে পড়ে। তা দেখে লাবণ্য বলে ওঠে, এই বড়মার পেছনে গিয়ে লুকিয়েছিস কেন? সাহস থাকলে সামনে আয়। টনি বলে, দম থাকলে মনির পেছন থেকে আমাদের সামনে আসুন, তারপর দেখাচ্ছি কারা ময়দা সুন্দরী। এদের কথা শুনে আকাশ ঢোক গেলে, কারণ এখন কিছুতে এতগুলো মেয়ের মাঝখানে যাওয়া যাবে না। গেলেই দেখা যাবে পুরো জিপ ছিঁড়ে ছাদে শুকাতে দিয়ে দিবে, তারপর শুটকি করে তাকে কম টাকায় সেল করে দেবে। আকাশের অবস্থা দেখে বাকি ছেলেরা চুপচাপ দাঁড়িয়ে আছে মুখে কুলুপ পেটে। এখন যেন তাদের নিঃশ্বাস ফেলানো যেন আইনত অপরাধ। দেখা যাবে নিঃশ্বাস ফেললেও তাদেরকে সোজা ফাঁসির রায় দেওয়া হবে। সবগুলো ভয়ে চুপ করে আছে। অন্যদিকে বাকিরা, নেহা সহ সকালে আকাশকে পুরো ধুয়ে দিচ্ছে। আকাশ ভয়ে লুকিয়ে আছে শারমিন বেগমের পেছনে। এদিকে শারমিন বেগম, পিয়ন্তি বেগম কখন থেকে চিল্লিয়ে যাচ্ছে থামার জন্য, কিন্তু কারো থামার নামই নেই। তারা আর তিথি তো ওড়না কোমরে বেঁধে নিয়ে তারপর লেগেছে। মেয়েদের ময়দা সুন্দরী বলায় আকাশকে যেভাবে ধুয়ে দিচ্ছে সেটা দেখে ছেলেরা ভয়ে শুকনো ঢোক গেলে। বাড়িতে একটা গমগম পরিবেশ। চিল্লাচিল্লির কারণে এখন ড্রয়িং রুমে পা ফেলানো যেন মহাদায়। শারমিন পড়েছেন মহাবিপদে। সবগুলো মাঝখানে পড়ে যেন সবার কেচর মেচর। তার মাথা পুরো শেষ। ঝিমঝিম করছে তার মাথা এক প্রকার। এমন সময় বাসায় প্রবেশ করে তাজ, তুর্য। তারা বাহিরের মেন গেটে রাস্তা সাজানোর জন্য সব ঠিকঠাক করতে গিয়েছিল। বাড়িতে ঢুকতেই এমন সময় বাসায় এত চিল্লাচিল্লির আওয়াজ শুনে দুজনেই থেমে যায়। তুর্য ভ্রু কুঁচকে তাকায় সকলের পানে। আকাশকে শারমিন বেগমের পেছনে লুকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়। তার উপর সব মেয়ের এমন আকাশের উপর ক্ষেপে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারে না সে। তুর্য পাশ ফিরে তাকাতেই চোখ আটকে যায় তারার উপর। সবাই যেমন তেমন, কিন্তু তারা আর তিথি তো কোমরে ওড়না বেঁধে নেমেছে দেখছি। তাজ হাঁ করে তাকিয়ে আছে তিথির
ও তারার ওপর। এরা এমন ওড়না বেঁধে কেন ঝগড়া করতে নেমেছে বুঝতে পারছে না। তুর্যের এত চেঁচামেচিতে মাথা ধরে গেছে, মুহূর্তেই মাথা গরম হয়ে যায় তার। চোখ মুখে বিরক্তির ছাপ স্পষ্ট তার। চারপাশ থেকে এত এত চেঁচামেচির আওয়াজ আর সহ্য করতে না পেরে সে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে এসব? সঙ্গে সঙ্গে থেমে যায় গলার আওয়াজ। সকলে তাকায় তার পানে, থতমত খেয়ে যায় সকলে। শারমিন বেগম যেন হাত ছেড়ে বাঁচে। মুহূর্তেই পুরো তারাকুঞ্জ একদম নিস্তব্ধতায় ছেয়ে গেছে। সকলে ভয়ে গুটি গুটি হয়ে দাঁড়িয়ে পড়ে। সূর্য অগ্নিচোখে তারার পানে তাকাতেই তারা সঙ্গে সঙ্গে নিজের দিকে খেয়াল করে। তড়িঘড়ি করে ওড়না প্যাচ খুলে শরীরে দিয়ে মাথা নিচু করে ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে যায়। সূর্য তারার পানে সেকেন্ড দুই এক কিছু সময় তাকিয়ে থেকে বাজখাই গলায় সকলকে বলে ওঠে, এটা কি মাছের বাজার পেয়েছিস নাকি সকলে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তোদের কারণে বাড়িতে পা ফেলানো যাচ্ছে না। এত পরিমাণের গলার আওয়াজ তোদের কিছু বলছি না দেখে মাথায় উঠে যাচ্ছিস, তাই না? সূর্যের ধমকে সকলে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে তাদের মরে যাবার মতো অবস্থা। সূর্যের ভয়ে সকলে প্রায় চুপ, কারো মুখে কোনো কথা নেই। সূর্য তা দেখে ফের বলে ওঠে, আর কোনোদিন যদি এভাবে তোদের চিল্লাচিল্লি করতে দেখেছি, সবগুলোকে বাড়ির বাইরে বের করে দেব, তারপর রাস্তায় গিয়ে যত ঝগড়া করিস। কিন্তু এই বাড়িতে এটা চলবে না। এটা ভদ্রলোকের বাসা, কোনো মাছের বাজার না। সূর্য একটানে কথাগুলো বলে থামে। সকলে চুপচাপ দাঁড়িয়ে আছে। শারমিন বেগম তা দেখে আস্তে আস্তে কারো শুনতে না পাওয়ার মতো করে বলে, এখন শুধু শুধু বকাগুলো খেতে হচ্ছে। যখন থামতে বলেছিলাম তখন থেমে গেলে কি এতগুলো বকা খেতে হতো নাকি? এখন খা তোরা বকা। বলেই থামে শারমিন। সূর্য পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কিভাবে থেমে যায়। সকলের পানে তাকে ভ্রু কুঁচকে বলে ওঠে, এভাবে সকলে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? সূর্যের কথায় চোখ তুলে তাকায় মেঘা। মেঘা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, শপিংয়ে যাচ্ছি আমরা। মেঘার কথায় সূর্য চোখ ফিরে তারার পানে তাকায়। তারা ভয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে। সূর্য তা দেখে সকলের পানে তাকিয়ে বলে ওঠে, সবাই গিয়ে গাড়িতে বস, আমি আসছি। তারা চোখ তুলে সূর্যের পানে তাকায় একবার। সূর্য তার দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। সঙ্গে সঙ্গে ভয়ে চোখ নামিয়ে নেয় তারা। সূর্য তা দেখে আর কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে হাঁটা দেয় নিজের রুমের দিকে। পেছন থেকে তাজ একবার সকলের পানে তাকিয়ে সেও হাঁটা শুরু করে সূর্যের পেছন পেছন। সূর্য দিতেই সকলেই স্বস্তি নিঃশ্বাস ফেলে। এতক্ষণ যেন সকলের দম বের হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। পিয়ন্তি বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আর একটা কথা কেউ না বলে সবাই গিয়ে গাড়িতে গিয়ে বসো যাও। মনে রেখো সূর্য কি বলেছে সেটা মাথায় থাকলে আর ঝগড়া করবে না আশা করি। পিয়ন্তি বেগমের কথায় কেউ আর একটা কথাও বাড়ায় না। চুপচাপ বাড়ির বাইরের দিকে হাঁটা শুরু করে। আজমিরা বেগম আজ যাবে না, কারণ শ্রাবণ বাসায়, তার উপর বিকেলে মেহমান আসবে, তাই আর তিনি যাবেন না। সবাই একে একে বের হতেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে পিয়ন্তি বেগম ও শারমিন বেগম। শারমিন বেগম পিয়ন্তি বেগমের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলে ওঠে, এদের শান্তিতে আর বাঁচা গেল না। বলেই দুজন হতাশার নিঃশ্বাস ফেলে। সূর্য একেবারে রেডি হয়ে বাইরে আসতে দেখতে পাই বাইরে তারা, তিথি, তাহসান, নেহা, আহিল ও তাজ দাঁড়িয়ে আছে। তবে তাজ সবার থেকে দূরে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। সূর্য তাদের দিকে এগিয়ে এসে বলে ওঠে, গাড়িতে না উঠে এখানে দাঁড়িয়ে আসিস কেন? সূর্যের কথায় সকলে তার দিকে ফিরে তাকায়। সকলে উল্টো পাশ ফিরে তাকিয়েছিল। তাহসান সূর্যকে দেখে বলে ওঠে, গাড়ি তিনটে ছিল, তিনটেই ফিল আপ হয়ে গেছে, আমাদের জায়গা নেই তাই দাঁড়িয়ে আছি। তাহসানের কথায় সূর্য বলে ওঠে, তাহলে আমার গাড়ি কেন বের করলি না? সূর্যের কথায় তাহসান নাক ফুলিয়ে বলে ওঠে, তোর গাড়ির চাবি কি আমার কাছে নাকি যে আমি তোর গাড়ি বের করব? সূর্যের মনে পড়ে চাবি তো তার কাছে, তাহলে গাড়ি কিভাবে বের করবে? সূর্য আর কথা না বাড়িয়ে শুধু বলে ওঠে, ওকে ওয়েট কর, আমি বের করছি। বলেই শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে যেতে থাকে গ্যারেজের দিকে। তারা পেছন থেকে তুর্য যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুর্যের প্রতিটা আকার আকৃতি সে প্রখর দৃষ্টিতে খেয়াল করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিদিনের মতো আজকেও তুর্যের ঘায়েল করা লুকে মুগ্ধ হয় তারা। ছাই কালারের শার্ট ও সাদা প্যান্টে দারুণ মানিয়েছে তাকে। এত কেন ভালো লাগে এই পুরুষটাকে ভেবে পায় না তারা, কি এত আছে তার মাঝে। তারার ভাবনার মাঝেই তুর্য গাড়ি নিয়ে হাজির হয়। গাড়ি এসে থামে তাদের সামনে। তাজ তুর্যকে গাড়ি নিয়ে আসতে দেখে কথা বলতে বলতে সেদিকটায় পা বাড়ায়। গাড়ি থামাতেই তারা গাড়ির ভেতরে থাকা তুর্যের পানে তাকায়। সে সামনের দিকে তাকিয়ে আছে। তারার পাশ থেকে আহিল আর তাহসান গিয়ে সবার পেছনের সিটে বসে পড়ে। তিথি তারার হাত ধরে গিয়ে মাঝের সিটে বসে পড়ে ও তাদের পর তিথির পাশে গিয়ে নেহা বসে পড়ে। তিথি মাঝখানে বসে আর তারা ও নেহা দুজন দুপাশে। তাজ কথা বলতে বলতে এসে সামনের সিটে তুর্যের পাশে এসে বসে। সকলে বসতেই তুর্য একবার লুকিং গ্লাসের দিকে তাকায়। তারা কি যেন বলছে তিথির সাথে। তুর্য তা দেখে সানগ্লাসটা পরে গাড়ি স্টার্ট দেয়। দারোয়ান গেট খুলে দিতেই এক এক করে চারটা গাড়ি তারাকুঞ্জ থেকে বেরিয়ে পড়ে।
দীর্ঘ 2 ঘন্টা জার্নিতে গাড়ি এসে থামে যমুনা ফিউচার পার্কের সামনে। তুর্য এক সাইডে গাড়ি পার্কিং করে নেমে যায়। এক এক করে সকলে নামতে শুরু করে। তাদের গাড়ি এসে থামতেই এক এক করে বাকি 3 গাড়ি এসে থামে সেখানে। সকলে এক এক করে নামে তুর্যদের কাছে আসে। তুর্য পিয়ন্তি বেগমের পানে তাকিয়ে বলে ওঠে, আগে কোনটা কিনতে যাবে? তুর্যের কথায় পিয়ন্তি বেগম বলে ওঠে, ড্রেস, তারপর না হয় জুয়েলারি দেখি। পিয়ন্তি বেগমের কথায় তুর্য বলে ওঠে, সে না হয় বুঝলাম, কিন্তু রোমিও আর জুলিয়েট আসবে না? তাদের বিয়ের শপিং তারা নিজেরা পছন্দ করে নেবে না? তুর্যের কথায় পিয়ন্তি বেগম বলে ওঠে, আমরা বলেছিলাম, তারা বলল আমাদের পছন্দে কিনতে। আমরা যা কিনবো তাতেই নাকি তাদের চলবে, তাই আর আসেনি তারা দুজন। পিয়ন্তি বেগমের কথায় তুর্য আর কথা বাড়ায় না, শুধু বলে ওঠে, ওকে, তাহলে চলো আগে ড্রেস কালেকশনের দিকে যাই। তুর্যের কথায় পিয়ন্তি বেগম সায় জানায়। তুর্য হাঁটা শুরু করে, তার পেছন পেছন বাকিরাও পা চালাতে শুরু করে। সকলে একসাথে মলে প্রবেশ করে। তুর্য সোজা এগিয়ে যায় লিফটের দিকে। সকলে এক এক করে উঠতে শুরু করে। তুর্য লিফটের কাছে এসে দাঁড়িয়ে থাকে। সে ওঠে না। এক এক করে সকলে উঠতে থাকে। সবার পেছনে তারা সকলে এক এক করে ওঠে, যেতে শুরু করে। তারা তুর্যের সামনে আসতেই তুর্য কোনো রকম কথা না বলে সোজা তারার হাত তার হাতের মুঠোয় নিয়ে লিফটে পা রাখে। সাথে তারা হাঁ করে তাকিয়ে আছে তুর্যের পানে, তো একবার তার হাতের দিকে। তুর্য তার মতো করে তারার হাত ধরে লিফটে দিয়ে উঠতে শুরু করে। দ্বিতীয় ফ্লোরে উঠে আসলেও ছাড়ে না। তুর্য তারার হাত, তারার এদিকে হাঁসফাঁস করছে। তার মা, বম্মা ও ভাই সকলেই যে এখানে রয়েছে। তারা দেখলে কি ভাববে? তারা চোখ ছোট ছোট করে এলোমেলো চোখে সকলের দিকে তাকাচ্ছে। আর তুর্য তার মতো করে তারার হাত ধরে হেঁটে যাচ্ছে। তারাও পড়েছে মহাবিপাকে। কিছু বললে তাকে না আবার উল্টো চড় মারে। তারা ঠোঁট উল্টে হাঁটতে শুরু করে। প্রথমেই তারা ঢোকে তানিয়া বেগমের জন্য শপিং করতে। তারপর শুরু করবে তহিদ খানের জন্য কেনাকাটা। শারমিন বেগম ও পিয়ন্তি বেগম গিয়ে বসে পড়েন শোরুমের ভেতরে। তারা দুজন মিলে পছন্দ করে তানিয়া বেগমের জন্য সমস্ত রিসেপশনের জন্য ড্রেস পছন্দ করবেন। আর ছোটরা তারা তাদের ড্রেস পছন্দ করে কিনবে। সকলে যে যার মতো করে পছন্দ করা শুরু করে দিয়েছে। তুর্য এসে মেয়েদের শপে এসে থেমে তারার পানে তাকে বলে ওঠে, কি কি পছন্দ হয় দেখতে থাক। তুর্যের কথায় তারা চারপাশটায় তাকায়। তার সমানে কত কত শাড়ি, লেহেঙ্গা, গাউন, সারারা, গারারা, চুড়িদার, আবায়া ইত্যাদি অনেক কিছু ঝোলানো রয়েছে। তারা যখন তার চোখ সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত, তখন তুর্য বলে ওঠে, কিরে, কি কি পছন্দ বল। তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকায়, তো একবার চারপাশে তাকায়। সে কোনটা কিনবে ভেবেই পাচ্ছে না। এখানে সব কিছু তো তার ভালো লেগেছে, কোনটা রেখে সে কোনটা বলবে ভেবে পায় না। তারা তারা কেমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে তুর্য এবারও ফের বলে ওঠে, কিরে, বলছিস না কেন কোনটা পছন্দ হয়? তুর্যের কথায় তারা অন্যমনস্ক হয়ে চারপাশে তাকিয়ে বলে ওঠে, সবাই তো ভালো লাগছে, ইচ্ছে তো করছে সব নিয়ে চলে যাই। তারার কথা তুর্যর কানে পৌঁছায়। তুর্য হালকা হেসে বলে ওঠে, সব চাই তোর? ধ্যান ভাঙে তারার। সে কি বলেছে বুঝতে পেরে আমতা আমতা করে বলতে শুরু করে, না না, মানে তুর্য ভাই, আমি তো এমনি মজা করে। আর বলতে পারে না তারা। তার আগেই তুর্য তার হাত ধরে নিয়ে গিয়ে ম্যানেজারকে ডেকে বলে ওঠে, এক্সকিউজ মি। তুর্যের কথায় ম্যানেজার তার সামনে এগিয়ে আসে। মৃদু হেসে বলে ওঠে, জি স্যার, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। ম্যানেজারের কথায় তুর্য বলে ওঠে, এখানে যতগুলো ড্রেস কালেকশন আছে সবগুলো থেকে একটা করে আমার ড্রেস চাই, শুধুমাত্র ওয়েস্টার্ন ছাড়া। তুর্যের কথায় তারা তড়িৎ গতিতে তাকায় তুর্যের পানে। তার চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপায় কি বলছে এসব তুর্য ভাই? প্রতিটা ড্রেস থেকে একটা করে ড্রেস দেবে মানে? এখানে কি কম ড্রেস নাকি? কম হলেও এখানে শার্টের উপরে বিভিন্ন রকমের ড্রেস রয়েছে। সেগুলো প্রাইস এক একটার হলেও কম থেকে 10,000-এর নিচে নয়, বরং তার আরও উপরে। এত টাকা ড্রেস কিনে সে কি করবে ভেবে পায় না তারা। তার তো এমনিতেই মার্কেটে গেলে মনে হয় সব নিয়ে যেতে। তার মানে এই নয় যে সত্যি সত্যি চাই। তুর্যের কথায় ম্যানেজারটি হালকা হেসে মাথা নাড়িয়ে বলে ওঠে, ওকে স্যার, আপনারা পছন্দ করুন, আমি দিয়ে দিচ্ছি। ম্যানেজারের কথা শুনে তুর্য কিছু বলতে নেবে তার আগেই তারা তুর্যের হাত টেনে কিছুটা দূরে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, কি করছেন তুর্য ভাই? এত ড্রেস দিয়ে আমি কি করব? আমি তো এমনিতেই বলেছিলাম আমার এত ড্রেস চাই না, শুধু শুধু আপনার অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে। তারার কথা শুনে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, আমার টাকা শেষ হবে কিনা সেটা চিন্তা তোর করতে হবে না, তুই শুধু ড্রেসের কালার চুজ কর। তুর্যের কথায় তারা বাদ ছেদে বলে ওঠে, সূর্য ভাই, আপনি বুঝতে পারছেন না, আমি এটা এমনিতেই বলেছি, আমার এত ড্রেস চাই না। এমনিতেই আপনি আমার জন্য আসার সময় কতগুলো ড্রেস নিয়ে এসেছেন, সেগুলো এখনো পরাই হয়নি। তার উপর আমার এত এত ড্রেস, এখন আবার এগুলো কিনলে শুধু শুধু অপচয় হবে, আপনার কতগুলো টাকা নষ্ট হবে। তারার কথা শেষ হলে তুর্য কর্কশ কণ্ঠে বলে ওঠে, এত কিছু তোর ভাবতে হবে না, এটা অপচয় না, অন্য কিছু, সেটা পরে দেখব। প্রয়োজন পড়লে গরিবদের দিয়ে দিবি, তাও তোকে আমার দেওয়া জিনিস কিনতে হবে মানে হবে।
তুর্যের কথায় তারা বিরক্ত হয়ে মুখ দিয়ে শব্দ করে কিছু বলতে গেলে তুর্য তাকে সেখানেই থামিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমার টাকা নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার যা টাকা আছে সেটা দিয়ে আমি এরকম হাজারটা শোরুম কিনতে পারি, সেখানে এই কয়েকটা জামা কাপড় কিছুই না। আর তোর কাছে যদি এটা অপচয় মনে হয় থাকে, সেটা আমার কাছে অপচয় মনে হচ্ছে না। আমার এত টাকা দিয়ে আমি কি করব যদি সেই টাকায় আমার বউকে কিছু কিনেই দিতে না পারি? আল্লাহ তোর স্বামীকে যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছে, তোকে এরকম 100টা শোরুম কিনে দিলেও তোর স্বামীর আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে টাকা সম্পদ থাকবে, তাই তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুর্যের কথায় তারা মন দিয়ে শুনছিল, কিন্তু তবুও তার মন কিছুতেই মানছে না। এত এত ড্রেস কিনে সে কি করবে? ফাও ফাও কতগুলো টাকা নষ্ট। এত দামি ড্রেস না কিনে যদি সেগুলো ভালো কোনো কাজে লাগাতো যেত, তাহলে হয়তো শান্তি পেত। গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেও তার শান্তি। তারাকে এভাবে মনমরা হয়ে থাকতে দেখে তুর্য ভ্রুকুচকে বলে ওঠে, আবার কি ভাবছিস? তুর্যের কথায় তারা তার পানে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মৃদুস্বরে বলে ওঠে, তুর্য ভাই, আমি এসব কিনতে চাই না। আপনি না হয় আমার যে টাকা দিয়ে এসব কিনে দিতে চাচ্ছেন সেগুলো না হয় অনাথ আশ্রমে কিংবা বৃদ্ধা আশ্রমে বিলিয়ে দিন, তাহলেই হবে। আমার আর কিছু চাই না তুর্য ভাই। তারার কথায় তুর্য তারার পানে তাকায়, মুহূর্তেই শান্ত হয়ে যায় সে। চোখ মুখে ফুটে ওঠে তারার প্রতি মুগ্ধতা। তার এখন রাগ হচ্ছে না, বরং ভালো লাগা কাজ করছে। তার চিন্তা ভাবনা শুনে সে আজ আরেকবার নিজের উপর গর্বিত হয়। সে যে কোনো ভুল কাউকে ভালোবাসেনি, আজ তার বড্ড গর্ব হচ্ছে। তুর্যের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে, তারার গলায় খোলা চুলের ভেতরে হাত ঢুকিয়ে তারার কাছে এগিয়ে গিয়ে আলতো করে চুমু খায় তার কপালে। তারা চোখ বন্ধ করে নেয় পরম আবেশে। তুর্য ঠোঁট সরিয়ে নিয়ে তারার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে মৃদু আদুরে কণ্ঠে বলে ওঠে, জীবনে অনেক বড় হয়, সবসময় আমি প্রার্থনা করি তুই এমন থাক, সবসময় তোর মনে এমন চিন্তাধারা থাকুক। তবে এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। তোর হাজবেন্ড শুধু বাজে টাকা খরচ করে না, সে তার উপার্জনের অর্ধেক টাকা প্রতি মাসে অনাথ আশ্রম ও বৃদ্ধ আশ্রমে দান করে, বুঝতে পেরেছিস? তাই তোকে এসব নিয়ে ভাবতে হবে না। কিছু টাকা সে তার বইয়ের জন্য খরচ করতে চায়। আর এখন তো এগুলো কিছুই না, যখন আমার মেয়ে হবে না তখন দেখবি পুরো শহরের সব মার্কেট আমি আমার মেয়ের জন্য তুলে নিয়ে আসব, দেখে নিস। বলেই মুগ্ধতার হাসি হাসে তুর্য। এতক্ষণ ধরে তারা সবটা মন দিয়ে শুনছিল। তুর্যের কথায় তার মনে আবারও নতুন করে জায়গা করে নিয়েছিল তুর্য। কিন্তু তুর্যের শেষ কথায় তারার কাশি উঠে যায়। সঙ্গে সঙ্গে তা দেখে তুর্য ঠোঁট কামড়ে হেসে, তবে পর মুহূর্তে সেটা আড়াল করে। মিথ্যা রাগের ভান করে তুর্য বলে ওঠে, অমনি আমার মেয়ের কথা শুনে তোর কাশি উঠে গেল তাই না? তুর্যের কথায় তারার কাশি আরও বাড়তে থাকে, চোখ দিয়ে তার পানি আসার জোগাড়। তা দেখে এবার তুর্য ব্যস্ত হয়ে পড়ে। তারার মাথায় হালকা থাপ্পড় দিতে দিতে ম্যানেজারের উদ্দেশ্যে বলে ওঠে, আমায় এক বোতল পানির ব্যবস্থা করে দিন প্লিজ। তুর্যের কথায় ম্যানেজার মাথা নাড়িয়ে দৌড়ে এক প্রকার তার জায়গা থেকে পানির বোতল নিয়ে ছুট লাগায় তুর্যের দিকে। তুর্যের কাছে এসে বোতলটা বাড়িয়ে দিতেই তুর্য এক প্রকার খাবড়ে নিয়ে বোতলের মুখ খুলে তারার ঠোঁটে চেপে ধরে। তারা পানি পেতেই ঢকঢক করে পানি গেলে নেয়। মুহূর্তেই কাশি থেমে যায় তার। তুর্য তা দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, আরও পানি খাবি? তুর্যের কথায় তারা দুপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য বোতলের মুখ আটকে ম্যানেজারের হাতে দিয়ে দেয়। তুর্য তারার পানে তাকাতেই তারা লজ্জায় চোখ নামিয়ে নেয়। দুগাল তার টমেটোর মতো লাল হয়ে গেছে। বেশ লজ্জা লাগছে তার, ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। লজ্জায় তারা এলোমেলো চোখে আশপাশ তাকাতে থাকে আর চোখে। তুর্য তারা চাহনি দেখে মৃদু হাসে, বেশ বুঝতে পারে এই মেয়ে তার কথায় লজ্জা পেয়েছে। তাই এই অবস্থায় তার তুর্য আর লজ্জা দিতে চায় না মেয়েটাকে। তাই সে পরিস্থিতি সামাল দিতে তুর্য ম্যানেজারের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে চলুন তাহলে ড্রেসগুলো দেখা যাক। তুর্যের কথায় ম্যানেজার ওপর-নিচ মাথা দুলিয়ে বলে ওঠে, জি স্যার চলুন। ম্যানেজারের কথায় তুর্য হুম বলে তারার হাত নিজের হাতের মুঠো করে হাঁটা শুরু করে ম্যানেজারের পেছন পেছন। তারা চুপচাপ তুর্যের পাশে হাঁটছে। এখন তুর্যের দিকে তার তাকাতে বড্ড বেশি লজ্জা লাগছে। তুর্য আর তারাকে ঘাটায় না, সে নিজেই সব ড্রেস পছন্দ করে নিচ্ছে। আর তারা, সে তো তার পাশ থেকে শুধু হাঁ করে বসে দেখছে।